আচ্ছা, তাহলে অঙ্ক বা সংখ্যা এর মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়? যেমন ইন্টারে আইসিটি তে আমরা কি পড়ছি, যেমন ছিল না যে সংখ্যা পদ্ধতিতে বাইনারি, তারপর হচ্ছে অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, চারটা সংখ্যা পদ্ধতি ছিল। তো আমরা সংখ্যা বলতে আমরা ডেসিমেল কি বুঝি? নর্মালি আমরা যে সংখ্যাটাকে পড়ি এটা কিন্তু ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এবং এটার বেস হচ্ছে 10, যার জন্য আমরা 0 থেকে 9 পর্যন্ত যে 10টা সংখ্যা, এই 10টা সংখ্যা নিয়েই পড়াশোনা করি। এবং এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের গণিতের ধারাটা আর কি নিয়ে আর কি সামনে আগায়। তো এখন এই গণিত, গণিত কথাটার সাথে কানেক্ট হলে বা গণিত কথাটাকে আমরা শুনলেই প্রথমে ভয় কাজ করে যে এটা এত এত জটিল জটিল জিনিস দেয়া থাকে, তাহলে আহ জিনিসটা কিভাবে কি মানে সলভটা কেমনে করে। তো আমরা গণিতের প্রথম স্টেপটাই হচ্ছে, বা গণিতে আসলে প্রথমেই হচ্ছে সংখ্যা বা অঙ্ক। এখন অঙ্কগুলো কি কি, যেমন 0 থেকে 9 পর্যন্ত যে 10টা সংখ্যা আছে, 10টা, এই 10টাই বেসিক্যালি অঙ্ক। এখন এই অঙ্কগুলো দিয়ে কিন্তু আমরা অনেক রকমের সংখ্যা তৈরি করতে পারি। যেমন আমি যদি বলি 5 to 0, 5 to 0 হচ্ছে একটা সংখ্যা নাকি একটা অঙ্ক? এই এই কথাটা বললেই কিন্তু আমাদের কাছে একটা কনফিউশন তৈরি হতে পারে। আসলে সংখ্যা আর অঙ্ক, তো এটা সংখ্যা হবে অঙ্ক হবে, কিন্তু এই জায়গাতে ডিফারেন্স যে সংখ্যা আর অঙ্কর মধ্যে পার্থক্য হচ্ছে, অঙ্ক হচ্ছে সংখ্যা পদ্ধতি হিসেব করলে ডেসিমেল পদ্ধতি, বা আমরা যে গণিতে যে সংখ্যাগুলোকে ইউজ করি, বা গণিতের ক্ষেত্রে আমরা যে মৌলিক যে নাম্বার গুলো ব্যবহার করি, সেটা যেমন 0 থেকে 9 পর্যন্ত এই কয়টাই হচ্ছে আমাদের অঙ্ক। এবং এই অঙ্কগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন সংখ্যা তৈরি করি। সো সংখ্যার ক্ষেত্রে আমরা অনেকগুলো ধরনের সংখ্যা পড়বো, অনেকগুলো সংখ্যা জানবো যে আসলে সংখ্যা কি রকমের হয়। তো সংখ্যার ক্ষেত্রে আমরা রিয়েল নাম্বার থেকে মানে খাইরুলস বেসিকে যে ধারাবাহিকতা মেনটেন করে দিছে, আমরা এটাকে ফলো করে করব। রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বলতে এমন একটা জিনিস বোঝায় যেটা আসলে বাস্তবে আছে, বা বাস্তব সংখ্যার ব্যাপারটাই হচ্ছে এমন যে পৃথিবীতে তুমি যতগুলো সংখ্যাকে আসলে কল্পনা করতে পারো। তোমাকে যদি বলা হয় তুমি একটা সংখ্যা বলো বা একটা অঙ্ক বলো, সেটা নিশ্চয়ই তুমি কোনো না কোনো একটা অবস্থান থেকে কতগুলো অঙ্ককে ব্যবহার করে তুমি একটা সংখ্যা বলবা, এবং সেটা কিন্তু তোমার এই রিয়েল নাম্বারের মধ্যেই পড়বে। এবং রিয়েল নাম্বার হওয়ার জন্য আমরা জানি ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য। সংখ্যা বেসিক্যালি তিন রকমের হয়, মানে তিনটা ধরনের হয়, যেমন হচ্ছে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, আর হচ্ছে শূন্য। শূন্যকে আমরা কিন্তু ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যার মাঝখানে একটা অবস্থাকে বোঝাই। আবার কখনো কখনো শূন্য বলতে আমরা কিছু না বুঝাই, কিন্তু গণিতের ভাষায় শূন্য হচ্ছে ধনাত্মক আর ঋণাত্মকের মাঝখানে একটি অবস্থা। যদি আমরা এটাকে একটু বাই গ্রাফ করি, যদি এরকম হয় যে আমরা যদি একটু গ্রাফ ড্র করি, তাহলে দেখা যাবে যে সংখ্যা পদ্ধতিতে বা সংখ্যার ক্ষেত্রে আমাদের কিন্তু এটা প্লাস এন্ড মাইনাস ইনফিনিটি হয়। মানে আমরা যদি এই জায়গাটাকে একটা স্টেবল ধরে নেই যে আমাদের এইটা হচ্ছে একটা পজিশন, যেটা হচ্ছে আমার এই জায়গাটা হচ্ছে জিরো, হ্যাঁ, এটা হচ্ছে জিরো। জিরো থেকে আমরা যত ডানে যাব তত হচ্ছে আমার সংখ্যাটা পজিটিভ নাম্বার হবে, আর জিরো থেকে আমরা যত পেছনে বামে যাব তত আমার সংখ্যাটা নেগেটিভ নাম্বার হবে। কিন্তু এরা সবাই হচ্ছে বাস্তব, এরা কেউই কিন্তু অবাস্তব না। আমি যদি তোমাকে বলি যে তুমি কতগুলো অঙ্ককে ব্যবহার করো, অঙ্ক ব্যবহার করে তুমি হচ্ছে সংখ্যা তৈরি করো, তাহলে এগুলা কিন্তু তুমি বাস্তব চিন্তা করবা যে আসলে বাস্তবে এই সংখ্যাগুলো আছে কিনা। দেখো, বাস্তবে নাই এমন কোন সংখ্যা, তো অবাস্তব কোন সংখ্যা কি আমরা জানি? আমরা হয়তো কমপ্লেক্স নাম্বার জানি, জটিল সংখ্যা, যেটাতে হয়তো বা আমরা আই এর মতো কিছু ভেরিয়েবলস পাবো যেগুলো হচ্ছে কমপ্লেক্স ক্রিয়েট করে। বাট কথা হচ্ছে পৃথিবীতে যত সংখ্যা আছে এই সবই হচ্ছে বাস্তব সংখ্যা, যেটাকে আমি কল্পনা করতে পারি। এখন এর মধ্যে কি আসতে পারে? ধনাত্মক সংখ্যা আসতে পারে, ঋণাত্মক সংখ্যা আসতে পারে, এবং শূন্য আসতে পারে। শূন্য হচ্ছে এই ধনাত্মক আর ঋণাত্মকের মাঝামাঝি একটা অবস্থা, যেখান থেকে ও ধনাত্মক আর ঋণাত্মককে আলাদা করে দিচ্ছে। ওকে, এখন তাহলে এই রিয়েল নাম্বারের মধ্যে কিন্তু আমার সব ধরনের সংখ্যা চলে আসতেছে। আর ডিজিট বা অঙ্ক, আমি একটু আগে বললাম যে অঙ্ক হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে আহ, আমরা ডিজিট গুলোকে ব্যবহার করে বিভিন্ন রকমের অঙ্ক তৈরি করি। তোমাকে যদি আমি 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দেই এবং এটা দিয়ে তোমাকে ধরো
পৃথিবীর সব মানুষ এটাকে এক্সপেরিমেন্ট করে এক একটা সংখ্যা অঙ্ক বানাইছে, সরি সংখ্যা বানাইছে। বানানোর পরেও যদি তোমাকে বলি যে তুমি এটা, এই এই যে পৃথিবীর এতগুলো মানুষ অঙ্ক বানাইছে, তুমি এর থেকে একটু ভিন্ন রকমের আর একটা অঙ্ক আমাকে বানাই দাও, তুমি যদি ওই যে অঙ্কটা সংখ্যাটা বানাইছে এই সংখ্যাটার সামনে যদি তুমি নতুন করে আর একটা অঙ্ক জুড়ে দাও, তাহলে কিন্তু নতুন আর একটা সংখ্যা হয়ে যাবে। মানে তুমি যদি এমন করো যে, দেখো না যে আমরা পাইয়ের ভ্যালুটা বলতে বুঝি যে অনেক সংখ্যা, এখানে অ্যাকচুয়ালি এত বড় একটা মানে মান, যেটা মুখস্থ করাটা অনেকটা টাফ। তো এইখানে ধরো তুমি পুরো পৃথিবীটাকে একটা খাতার একটা পেপার মনে করো, এইটার মধ্যে তুমি যেমন এই যেমন এখানে আমার হচ্ছে আছে কত, এখানে আছে হচ্ছে 512। এই 512 সংখ্যাটা আছে না, এই সংখ্যাটার সামনে যদি তুমি আরেকটা অঙ্ককে আহ যুক্ত করে দাও, যেমন আমি এটার সামনে যদি আরো একটা ওয়ান বসাই দিই, তাহলে কিন্তু আমার এখানে এটার ভ্যালু হয়ে যাচ্ছে কত, 5121। আমি যদি এই টুটাকে চেঞ্জ করে থ্রি বানাই দিই, তাহলে কিন্তু আমার এটার ভ্যালু হয়ে যাচ্ছে কত, 513। তাহলে আমি জাস্ট অঙ্কটাকে চেঞ্জ করলেই কিন্তু আমার এখানে সংখ্যাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে অঙ্ক বা ডিজিটকে ব্যবহার করে আমরা সংখ্যা তৈরি করি, এটাই হচ্ছে মূল কনসেপ্ট ছিল এখানে। ইন্টিজার, ইন্টিজার মানে হচ্ছে এক পূর্ণ সংখ্যা। দেখো, তোমার এইখানে ইন্টিজার হওয়ার মানে কন্ডিশনটা কি, তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে যেটা ভাঙা অংশ থাকবে না, দশমিক থাকবে না বা কোনো কিছু থাকবে না। যেমন আমি যদি তোমাকে একটা সংখ্যা বলি যে তুমি হচ্ছে আমাকে এইটা বলো যে 5.20, বলো তো 5.20 কি কি 5.2 বলা যায় কিনা। তোমার কাছে যদি মনে হয় যে 5.20 কে 5.2 বলা যায়, বা এই যে দেখো এখানে আমি এই যে 51.2 বলে দিলাম যে এটা হচ্ছে 51.2, তাহলে এটার পরে এই যে 21 যদি দেই, তাহলে কিন্তু 51.21 বলতে হবে। আর যদি আমি এখানে 51.20 বলি, দশমিকের পরে ডান দিকে সর্বশেষ অঙ্ক যেটা থাকবে, এইটার পরে যত শূন্য থাকবে এই শূন্যগুলো ভ্যালুলেস, এটার কোনো ভ্যালু থাকে না। আমরা জানি পূর্ণ সংখ্যা, এই যে 512 আমি যদি পেছনে 100টা শূন্য দিই, এই শূন্য কিন্তু কোনো ভ্যালু নাই, এইটা কিন্তু টোটালি ভ্যালুলেস। তো অঙ্কর ক্ষেত্রে এখন দেখো, তাহলে ইন্টিজার বিষয়টা হচ্ছে তোমাকে ধনাত্মক ঋণাত্মক কি হবে, পূর্ণ সংখ্যা হবে, যেটা কোনো ভাঙা অংশ থাকবে না, দশমিক থাকবে না, মূলদ হবে না, অমূলদ হবে না, কোনো কিছুই হবে না, এরকম পূর্ণ সংখ্যা হবে। বাট সেটা ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো কিছুই হতে পারে। তার মানে ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, সেটা ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে। যেমন আমি যদি বলি 5, 10, 20, এগুলো সব হচ্ছে ইন্টিজার। আমি যদি বলি -4, -10, -15, এই সবগুলো ইন্টিজার। আমি যদি বলি যে 5.2, এটা কিন্তু ইন্টিজার না, কারণ এটা হচ্ছে দশমিক সংখ্যা। 5.2 তাহলে যেহেতু দশমিক সংখ্যা, ইন্টিজার তো হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, তাহলে এই 5.2টা কিন্তু তোমার ইন্টিজার না। ওকে, এবার দেখো ওড নাম্বার বা বিজোড় সংখ্যা, আমরা বাংলার সাথে ইংলিশটা রিলেট করে পড়বো এই জন্য, কারণ হচ্ছে ব্যাংক জবের ক্ষেত্রে তোমার হচ্ছে আহ বাংলাটা থাকবে না, সেক্ষেত্রে ইংলিশে কোশ্চেন হবে। সো এই জায়গায় তোমার হচ্ছে ইংলিশে এটা টার্মটাকে একটু মনে রাখতে হবে। ওড নাম্বার হচ্ছে বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যা তো আমরা জানি যে 1, 3, 5, 7, 9, এগুলো সব হচ্ছে বেজোড় সংখ্যা। আর জোড় সংখ্যা হচ্ছে যে তোমার 2, 4, 6, ইভেন নাম্বার। জোড় সংখ্যাকে আমরা কি বলি, ইংলিশে বলে ইভেন নাম্বার। তাহলে এগুলো জানা। তো এটা নিয়ে আর তেমন একটা কথা না বলে সামনের দিকে দেখো, আমার এখানে হচ্ছে সাম, তারপর হচ্ছে টোটাল। টোটাল আর সাম কিন্তু একই জিনিস। মানে হচ্ছে আমি নির্দিষ্ট কিছু সংখ্যাকে বা কোনো কাউন্টস কে একসাথে আমি যদি বলতে যাই, তখন আমি সাম বলি। যেমন কম্পিউটারের ভাষায় কিন্তু সাম ইউজ করে যোগের ক্ষেত্রে, আবার ডিফারেন্স হচ্ছে বিয়োগের ক্ষেত্রে ইউজ করে, বা সাবট্রাক্ট। তারপর হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট হচ্ছে গুণফল। এই প্রোডাক্ট নিয়ে আমরা অনেক পড়বো, যেটা হচ্ছে বীজগণিতে আমরা যে উৎপাদক জিনিসটাকে শিখবো, সেটাও কিন্তু তোমার প্রোডাক্টে আসে। ইভেন হচ্ছে আমরা যখন মৌলিক সংখ্যা নিয়ে কথা বলবো, তখন এই প্রোডাক্ট নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে আহ কোশিয়েন্ট, এটা তেমন একটা লাগবে না। তারপর হচ্ছে রিমাইন্ডার, হচ্ছে ভাগশেষ। এখন দেখো, এখানে বেসিক্যালি এটা আমরা কোএফিসিয়েন্টও বলে থাকি, যেটা হচ্ছে তোমার ভাগফল। এটা এইভাবে আমাদের তেমন এখানে ফোকাস করছি না, আমরা সামনের দিকে আগালে হচ্ছে আরো পাবো। যেমন ডিভিজিবল, বিভাজ্যতা। বিভাজ্যতা কথাটা হচ্ছে আহ তুমি একটা সংখ্যা আছে তোমার কাছে, ধরো সেটা যে কোনো একটা সংখ্যা, 10। 10 একটা সংখ্যা, রাইট? 10 লিখতে আমাকে দুইটা অঙ্ক ব্যবহার করতে হয়েছে, 1 আর 0। তাহলে এই যে ডিভিজিবল মানে হচ্ছে এই সংখ্যাটা কি ভাগ করা যাচ্ছে কিনা। যদি কোনো সংখ্যাটাকে
ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়, তাহলে তাকে আমরা বিভাজ্য বলবো। মানে সংখ্যাটাকে ভাগ করার পরে আমার কাছে অবশিষ্ট আর কিছুই থাকে না, মানে এটার কোনো ভাগফল থাকে না। ভাগফলটা কি? তুমি ধরো একটা সংখ্যা, আমি ধরো 11, 11কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি ঘটতেছে? 11কে 2 দিয়ে ভাগ করলে আমি সর্বোচ্চ ওকে 5 বার ভাগ করতে পারি। 2 দিয়ে আমি ধরো আহ আমি যদি বলি যে 11 একটা সংখ্যা আছে, এই সংখ্যাটাকে আমি ভাগ করব, যদি এটাকে ভাগ করি, 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে আমার লেখাটা একটু একটু ইয়ে হচ্ছে, কারণ টাচ প্যাডে করতেছি এই জন্য। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, দেখো তো 11-র মধ্যে 2 সর্বোচ্চ কয়বার যায়? 5 বার যায়, কারণ 5 × 2 = 10। আমি যদি 5 6 বার নিই তাহলে 11 হয়ে যাচ্ছে, সরি 12 হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমার এর বেশি যাচ্ছে না। তো আমি সর্বোচ্চ 2 দিয়ে 11কে 5 বার ভাগ করতে পারি। তাহলে 5 বার ভাগ করলে আমার এখানে ভাগফল হচ্ছে 5। সরি, আমি ভাগফল হচ্ছে, ধরো এটা কেমনি লেখা যায় নাকি, থাক। তাহলে 11কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে সর্বোচ্চ কত হচ্ছে? 5 বার যাচ্ছে। কিন্তু দেখো, 5 বার গেলে আমার এখানে ভাগফল হচ্ছে 5, কিন্তু ভাগশেষ থাকতেছে 1। তাহলে এই সংখ্যাটা কিন্তু তোমার হচ্ছে নিঃশেষে বিভাজ্য না। মানে তাহলে আমার ভাজ্য, বিভাজ্য মানে হচ্ছে আমি ভাগশেষ থাকবে না, আমি একটা সংখ্যাকে ভাগ করব বাট সেটার কোনো ভাগশেষ থাকবে না। ফ্যাক্টর, ফ্যাক্টর হচ্ছে তার উৎপাদক। দেখো, ফ্যাক্টর কথাটা অনেক বেশি গুরুত্ব সহকারে নিতে হবে। এর কারণ হচ্ছে আমরা অনেক মৌলিক সংখ্যা সম্পর্কে জানি। তোমাকে যদি বলে যে মৌলিক সংখ্যা কাকে বলে, তুমি এটার উত্তর, মানে উত্তরটা অনেক সময় এভাবে দাও যে যে সংখ্যাটাকে এক আর ওই সংখ্যা, মানে যে সংখ্যাটাকে এক এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলি। এই কথাটার মধ্যে একটু ভুল আছে, এবং এই কথাটা আহ, এতদিন পর্যন্ত শেখার জন্য ঠিক ছিল, বাট তুমি এখন যেহেতু একটা পজিশনে আসছো, যদি তুমি মনে করো একটা ভাইবা বোর্ডে যাও, সেখানে যদি টিচার তোমাকে, বা ভাইবা বোর্ডে যে পরীক্ষা নিবে, সে যদি তোমাকে জিজ্ঞেস করে যে মৌলিক সংখ্যা কাকে বলে, তখন যদি তুমি বলো যে সংখ্যাকে এক আর ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে, এটা কিন্তু সে যদি অ্যাকসেপ্ট না করে, নর্মালি ম্যাক্সিমাম টাইম এটা করার কথা না, সে কিন্তু তোমার এটাকে ভুল আনসার হিসেবে ধরে নিতে পারে। মানে এটা একদম কোশ্চেন আনসারটা এমন হয়ে গেল যে আনসারটা হচ্ছে একদম ওই যে বলে না গ্রামের টাইপের, মানে কিছু ব্যাপার থাকে না, একদম খুবই সিম্পল এবং সরল টাইপের, এইরকম। এটা হচ্ছে সবাইকে সহজ ভাবে বলার জন্য বলা, কিন্তু এটা কিন্তু উত্তর না। উত্তর হচ্ছে তোমার ফ্যাক্টরটা বলতে হবে। যে তুমি যে বললা যে 2 একটা মৌলিক সংখ্যা, তার মানে 2 কেন মৌলিক সংখ্যা, এটা ফ্যাক্টরটা কি? ফ্যাক্টর এটাই বেসিক্যালি হচ্ছে তোমাকে ফ্যাক্টরে বলতে হবে। যাই হোক, আমরা পরে এটা নিয়ে জানবো। তার মানে উৎপাদক হচ্ছে একটা সংখ্যাকে ভাঙলে আমি যতগুলো সংখ্যা পেতে পারি, এই সবগুলো হচ্ছে তার ফ্যাক্টর বা উৎপাদক। মানে আমি যদি বলি যে তুমি হচ্ছে উম 12কে ভাঙো, দেখো তো এই যে আমরা এখানেই পাইলাম যে 12 সংখ্যাটাকে যদি ভাঙো, ভাঙলে আমরা 1 2 3 4 6 12 পাই, মানে আমরা এইগুলো পাচ্ছি। তার মানে এই সবগুলো হচ্ছে কি আমার এই 12-র উৎপাদক, 12-র উৎপাদক। এবং দেখো তো, এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে কিন্তু 12কে ভাগ করা যাচ্ছে। তার মানে একটা সংখ্যার উৎপাদক মানে হচ্ছে ওই সংখ্যাটাকে যতগুলো সংখ্যা দিয়ে আমি ভাগ করতে পারবো, তার মানে এই সবগুলো হচ্ছে তার উৎপাদক বা প্রোডাক্ট। দেখো, তাহলে if- আরেকটা বিষয় হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্সারটা এভাবে পাই যে ধরো তোমার দুইটা সংখ্যাকে আমরা গুণ করলেও কিন্তু প্রোডাক্ট বের করি, কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে উৎপাদকটা যেভাবে, যে আমরা যে সংখ্যাগুলো দিয়ে তাকে ভাগ করলে পাই, সেটাই হচ্ছে কি আমার ফ্যাক্টর। তাহলে এখানে এটার রিলেশনটা এরকম করেই আসবে। এগুলো না জানলে কিন্তু পরবর্তীতে ম্যাথ করা যাবে না। সো একটু ভালো করে এই বেসিক টুলস গুলো জানতে হবে। মাল্টিপ্লাইজ, গুণিতক। গুণিতক হচ্ছে তুমি কোন কোন সংখ্যাগুলো গুণ করে এই সংখ্যাটাকে পাও। যেমন আমি 12 সংখ্যাটাকে কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে গুণ করলে পাবো, মানে তার ফ্যাক্টর গুলোই হচ্ছে আহ তার যে ফ্যাক্টর গুলো দিয়ে আমি এই যে তোমার 12কে পাচ্ছি, তাহলে গুণিতক কি? ফ্যাক্টরের বিপরীত। তুমি যে ফ্যাক্টরটাকে ধরে নিছো, সেটাই তোমার হচ্ছে এখানে গুণিতক হচ্ছে 12। মানে এই যে সংখ্যাগুলো আছে, যে সংখ্যাগুলোকে আমি যার ফ্যাক্টর হিসেবে পাচ্ছি, মানে 12-র ফ্যাক্টর হিসেবে আমি 1 2 3 4 6 12 পাচ্ছি, তাহলে এই যে 12 পর্যন্ত পাচ্ছি, এই সবগুলো হচ্ছে 12-এর ফ্যাক্টর। তাহলে এখানে গুণিতক হচ্ছে 12। প্রাইম নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা। আমি একটু আগে বললাম যে এই যে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, এটা করতে গেলেই তোমাকে হচ্ছে এই ফ্যাক্টর কথাটা লাগবে।
তাহলে আমি এখন অ্যান্সারটা দিয়ে দেই, যে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে মৌলিক সংখ্যা কাকে বলে, যেমন এখানেও ওই কথাটাই লিখছে, দেখো লিখছে যে যে সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা বলে। বাট এই কথাটা তুমি যদি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে তাহলে বলা যাবে না। তোমাকে এটা দুইটা কোটেশন মার্কস ইউজ করতে হবে। যেমন হচ্ছে একটা হচ্ছে তোমাকে এখানে বলতে হবে যে আসলে কেন এটাকেই আমরা মৌলিক সংখ্যা বলবো। মৌলিক সংখ্যার অর্থাৎ অর্থটাই হচ্ছে তার দুইটা ফ্যাক্টর থাকবে। ফ্যাক্টরটা আমরা একটু আগে জেনে আসছি, ফ্যাক্টর হচ্ছে তার উৎপাদক, মানে ওই সংখ্যাটাকে আমরা ভেঙে যতগুলো সংখ্যা পাই, অর্থাৎ যে সংখ্যাগুলো দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যায় সেটাই হচ্ছে তার ফ্যাক্টর। সো এখানে মৌলিক সংখ্যা হতে হলে তার দুইটা ফ্যাক্টর হবে, এবং এই ফ্যাক্টরই হচ্ছে ওয়ান আর হচ্ছে ওই সংখ্যাটা। তুমি যদি এই কথাটা বলো তখন কিন্তু এটা টিচারের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। কিন্তু তুমি যদি এটা বলো যে সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, এটা কিন্তু গ্রহণযোগ্য খুব একটা হবে না, যদি টিচার চায় এটাকে অ্যাকসেপ্ট না করে তোমাকে হালকা ভাবে নিতে পারে। সো মৌলিক সংখ্যার ক্ষেত্রে ফ্যাক্টরটাকেই ধরবা। দেখো এক সংখ্যাটা তো মৌলিক সংখ্যা না। কেন? কারণ মৌলিক সংখ্যার কন্ডিশন এইমাত্র আমরা বললাম যে প্রাইম নাম্বার হচ্ছে যার ফ্যাক্টর দুইটা হবে। কিন্তু দেখো এক সংখ্যাটা হচ্ছে তোমার উৎপাদক একটা, মানে ফ্যাক্টর হচ্ছে একটা, যেটা হচ্ছে এক নিজে। এখন তুমি যদি বলো যে এক দিয়ে তাকে ভাগ করা যায় আর এক নিজেও একটা সংখ্যা, তাহলে কিন্তু এটা তোমার আলটিমেটলি একটা ফ্যাক্টর হয়। কারণ আমরা যখন ফ্যাক্টর নেই, যতগুলো কমন ফ্যাক্টর আছে কমন ফ্যাক্টর গুলো থেকে একটা ফ্যাক্টর কি ধরে নেই। যেমন আমি যদি বলি যে তুমি ধরো আহ, ই এই যে 12 কে ভাগ করতে গেছো বা কোনো একটা সংখ্যাকে ভাগ করতে গেছো, অথবা কোনো বীজগাণিতিক রাশিকে, আমরা রাশি থেকে যখন ফ্যাক্টর বের করবো, ওই ফ্যাক্টর বের করতে গেলে আমরা তার ভিতরে একই ফ্যাক্টর অনেকগুলো পাই। তখন একই ফ্যাক্টর যখন অনেকগুলো পাই, এই সিমিলার ফ্যাক্টর গুলো থেকে আমরা একটা কমন ফ্যাক্টরকে নিয়ে নিই, তার মানে তার উৎপাদক কিন্তু একটাই থাকে। যেমন এখানে আমরা একের ফ্যাক্টর তো দুইটাই পাচ্ছি, কারণ এক নিজেও একটা ফ্যাক্টর, আবার এক দিয়েও তাকে ভাগ করা যাচ্ছে, কিন্তু যেহেতু এটা কমন তাই জন্য এটা ফ্যাক্টর একটা, আর এই একটা ফ্যাক্টর হওয়ার জন্যই বেসিক্যালি এক মৌলিক সংখ্যা না। হ্যাঁ, পারফেক্ট স্কোয়ার মানে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে তুমি রুট করতে পারো। রুট মানে হচ্ছে অন্য কোনো একটা সংখ্যার স্কোয়ার করলে আমি তাকে পাই। যেমন দেখো, আমি যদি 9 কে বলি, 9 হচ্ছে 3 এর স্কোয়ারের ভ্যালু। মানে আমি তিনকে যদি স্কোয়ার করি, তিনের যদি বর্গ করি, মানে তাহলে আমি এটার আনসার কত? 9। তাহলে এই 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। আমি যদি তোমাকে 25 বলি, 25 হচ্ছে 5 এর স্কোয়ারের ভ্যালু। আমি যদি 16 বলি, 16 হচ্ছে 4 এর স্কোয়ারের ভ্যালু। তাহলে 25 যখন 5 এর স্কোয়ারের ভ্যালু, তাহলে এই 5 হচ্ছে, মানে এই 25 হচ্ছে একটা তোমার পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, তারপরে হচ্ছে এক্স্যাক্টলি ডিভিজিবল, মানে নিঃশেষে বিভাজ্য এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে ভাগ করলে আর কোনো ভাগশেষ থাকে না। যদি ভাগশেষ না থাকে তো সেটাই নিঃশেষে বিভাজ্য। এটা আমি একটু আগে তোমাকে বললাম। এরপরে দেখো এখানে কিছু টার্ম দেওয়া আছে বাংলা থেকে ইংলিশে, এই কথা একটু জানতে হবে, কারণ এগুলো হচ্ছে অনেক সময় ইংলিশ কোশ্চেনের ক্ষেত্রে এগুলো দেখলে তোমার কাছে কনফিউশন লাগতে পারে। এরপরে আসো শূন্য নিয়ে কিছু আহ বিষয়, যে শূন্য জিনিসটা আসলে কি। একটু আগে বলছি, শূন্য বলতে আসলে ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যার মাঝামাঝি একটা অবস্থা বোঝায়, যেটা ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যাকে আলাদা করে দেয়, যে এরা আলাদা। কিন্তু শূন্য হচ্ছে একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই কথাটা সবসময় মাথায় রাখবা, শূন্য কি একটা অঋণাত্মক, মানে শূন্য কিন্তু ঋণাত্মক সংখ্যা না, নেগেটিভ নাম্বার না। তো শূন্য হচ্ছে নন নেগেটিভ একটি ইন্টিজার। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা, একটু আগে বললাম। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবং এই শূন্য, যেমন হচ্ছে আমরা এখানে পূর্ণ সংখ্যাকে তিন রকমের পাইছি, কিন্তু রিয়েল নাম্বার, যেখানে আমরা শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক বলছিলাম। আর শূন্যটা ধারা এখানে বেসিক্যালি ধনাত্মক ঋণাত্মক কোনোটাই বোঝায় না, কিন্তু আমরা এটাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলি। ঠিক আছে? আমি অঋণাত্মক বলতে এটাকে কিন্তু ধনাত্মকও বলে দেই নাই, যে শূন্য সবসময় ধনাত্মক হবে। কিন্তু এটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এবং এটা ধনাত্মক ঋণাত্মক কোনোটাই না। আর এটি পূর্ণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু ভগ্নাংশ বা দশমিক সংখ্যা হবে না। শূন্য কখনোই দশমিক সংখ্যা হয় না। এ দেখো, শূন্য একটি ইন্টিজার, একটু আগে বললাম। আর হচ্ছে শূন্য সংখ্যার আদি ধারণা ভারতীয়দের। আর এটা হচ্ছে এখানে তো হচ্ছে এটার এটা থাকার কথা। আচ্ছা, যাই হোক, শূন্য আবিষ্কার করছে, ওনার নামটা আমি হচ্ছে এখন ভুলে গেছি। আমি নেক্সট দিয়ে দিব না এটা। যেন হচ্ছে এক মৌলিক যৌগিক কোনোটি নয়, সৃষ্টির আদি সংখ্যা বা গণনার একক হচ্ছে এক। এবং এটাকে আমরা মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা কোনোটাই বলবো না, কারণ যৌগিক সংখ্যা হওয়ার কন্ডিশন হচ্ছে সেটার দুইয়ের অধিক ফ্যাক্টর থাকতে হবে।
আর যদি কোনো সংখ্যার দুইটাই ফ্যাক্টর থাকে তাহলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা, এখন সংখ্যায় আসি। সংখ্যার একটা আমরা যদি ট্রিটা দেখি, আহ, তাহলে দেখবা সংখ্যাকে আমরা আসলে বাস্তব সংখ্যা যেগুলো রিয়েল নাম্বার, শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক যে কোনো সংখ্যা, এটাকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ, মানে রেশিওনাল আর হচ্ছে ইরেশিওনাল নাম্বার। এখন মূলদ সংখ্যাটা কি? ক্লাস ফাইভ সিক্স, ফাইভে, সিক্সে, সেভেনে, এইটে, এই ক্লাসগুলোতে ছিল। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ একটা সংখ্যাকে তুমি যদি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারো তাহলে সেটা মূলদ সংখ্যা হবে। আর যদি তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে না পারো তাহলে সেটা অমূলদ সংখ্যা। যেমন আমি যদি বলি যে 5.02232100 এরকম করে আমি যদি ডট ডট দেই, মানে এটা আরো অসীম সংখ্যা আছে, ঠিক কতগুলো সংখ্যা আছে আমি এটা জানি না, তাহলে এটা হচ্ছে একটি রেশিওনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। আসলে মূলদ সংখ্যার ব্যাপারটাই আমরা আসি। মূলদ সংখ্যায় দুই রকমের হয়, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। দেখো পূর্ণ সংখ্যা আবার কিরকম হয়, ধনাত্মক হয় বা ঋণাত্মক হয় অথবা শূন্য হয়। শূন্যতে একটা ইন্টিজার, একটু আগে বললাম। তারপরে আসো, এই যে দেখো যদি ধনাত্মক সংখ্যা হয়, ধনাত্মক সংখ্যার মধ্যে আছে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা আর হচ্ছে এক। কারণ এক যেহেতু মৌলিক যৌগিক কোনোটাই না, তাই জন্য এটা কিন্তু আলাদা একটা সেকশন হয়ে গেল। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দুই রকমের ভগ্নাংশ পাই, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। খেয়াল করো, সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে প্রকৃত আর অপ্রকৃত আছে। নর্মালি ভগ্নাংশটা হয় কি, যখন একের থেকে ছোট কোনো অংশ হয় সেটাই হচ্ছে আমাদের প্রকৃতভাবে ভগ্নাংশ হয়। যেমন ধরো, আমি যদি বলি 2/5, যদি 2/5 হয়, কি লিখতেছি আল্লাহ, দেখো আমি যদি বলি 2/5, তাহলে এইটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। আর যদি এটা 5/2 হতো তাহলে কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ হতো, কারণ হচ্ছে তখন এটা তোমার আহ কারণ এখানে আমার পূর্ণ সংখ্যার পরও দশমিকের ভ্যালু আসতেছে এই জন্য। হ্যাঁ, এরপরে হচ্ছে দেখো মিশ্র ভগ্নাংশ আর হচ্ছে তোমার, আচ্ছা দশমিকে আসো, দশমিকে সসীম আর অসীম আছে। সসীমের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যেটা লিমিট পর্যন্ত থাকে। আমি যদি বলি 5.24, তার মানে 5.24 দশমিকের পরে টু আর ফোর বাদে কোনো কিছু নাই। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন দশমিক সংখ্যা কাউন্ট করব তখন অবশ্যই দশমিকের পরের সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে বলবো। যেমন দশমিকের পরের সংখ্যাগুলোকে কি করবো আমরা, ভেঙে ভেঙে বলবো। যে 5.24 আমরা কখনোই 5.24 বলবো না, এটা ভুল, ভুল প্রনাউন্স হবে। হ্যাঁ, আর অসীম আবৃত ক্ষেত্রে হচ্ছে বিষয়টা হলো যে তুমি যদি এটা পাও, কি বলে এটাকে, তোমার 5.242424 যদি এরকমের হয়, তাহলে টু আর ফোর এর উপরে কিন্তু আমরা একটা পৌনঃপুনিক ইউজ করি। ক্লাস 9-10 এর ম্যাথে ছিল। এই পৌনঃপুনিক দিয়ে আমরা বোঝাই যে এই 2 4টা বারবার রিপিট হচ্ছে। অথবা যদি বলি 5.234234234 এইভাবে রিপিট হতে থাকে, তাহলে আমরা 5.2 আর থ্রি, সরি, টু আর হচ্ছে ফোর এর উপরে দুইটা ডট দেই, যেটাকে আমরা পৌনঃপুনিক পৌনঃপুনিক বলি, যেটা হচ্ছে আমার রিপিট হতে থাকবে। আর অমূলদ সংখ্যার ক্ষেত্রে অসীম অনাবৃত হয়, মানে এই সংখ্যাটা অসীম, মানে 5.2430 ডট 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 ডট, মানে হচ্ছে এই সংখ্যাটা অসীম পর্যন্ত চলবে। ঠিক কতগুলো সংখ্যা দশমিকের পরে আছে আমি এটা নির্ণয় করতে মানে পারছি না, যার জন্য এটা হচ্ছে আমার অমূলদ সংখ্যা। ওকে, 10 মিনিটের মধ্যেই হচ্ছে ক্লাসটা শেষ হয়ে যাবে, 8 মিনিট আছে। আচ্ছা দেখো, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা নিয়ে আমি একটু আগেই বলছি যে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার ফ্যাক্টর হবে দুইটা, এক আর ওই সংখ্যা। আর প্রাইম নাম্বার, আচ্ছা ওকে, দেখো কি পয়েন্টস গুলো একটু দেখো। ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না, কেন? ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না কেন? আমরা যখন কোনো মৌলিক সংখ্যা নির্ণয় করি, এই মৌলিক সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমরা সবসময় পজিটিভ ইন্টিজার নিয়ে কাজ করি, পজিটিভ ইন্টিজার নাম্বার, নেগেটিভ ইন্টিজার নিয়ে কাজ করি না। ওকে, তাহলে এখানে এটা একটা বিষয়। আর একটা মৌলিক সংখ্যা টু থেকে শুরু হয়, ওয়ান মৌলিক সংখ্যা না। জোড় মৌলিক সংখ্যা একটি, তা হলো দুই। কারণ হচ্ছে দুই একমাত্র সংখ্যা যেটা জোড় সংখ্যা এবং যেটা একটা মৌলিক সংখ্যা, কারণ এটার ফ্যাক্টর দুইটা। অন্য যত জোড় সংখ্যা আছে সবগুলোর ফ্যাক্টর হচ্ছে দুই এর বেশি। যেমন আমি যদি বলি চার, চারের ফ্যাক্টর কি, 1 2 4, তাহলে তিনটা ফ্যাক্টর হলে আমার এটা একটা যৌগিক সংখ্যা।
অন্য সকল জোড় সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা, শুধুমাত্র একটা জোড় সংখ্যা মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে টু। আচ্ছা, এরপরে যে সকল সংখ্যার একক স্থানে 1 3 7 9 থাকবে তা সব মৌলিক হতে পারে। আচ্ছা, এইটার থেকে মূল কথা হচ্ছে আমরা এই লিস্টটা মুখস্থ করব। এখানে একটা একটা সুন্দর একটা মানে ওরা মোবাইল নাম্বারের মতো করে একটা ইয়া দিয়ে দিছে, এটা মুখস্থ করলে সব থেকে ভালো হবে। আর মৌলিক সংখ্যা তো আমরা জানি যে এটা ফ্যাক্টর হচ্ছে এক আর ওই সংখ্যা। ওকে, তাহলে তোমার 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যার লিস্টটা মুখস্থ করতে হবে। লিস্ট মানে এটা না যে, যেমন 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কি, 2 3 5 7 9 আছে, 9 নাই, কারণ হচ্ছে 9 এর ফ্যাক্টর হচ্ছে 3 আছে, 1 3 9। তাহলে এটা কিন্তু আমার মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা। কিন্তু দেখো, 7 কে 1 আর 7 ছাড়া ভাগ করা যায় না, 5 কে 1 আর 5 ছাড়া ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা মৌলিক সংখ্যা। সো এখান থেকে এইটা মুখস্থ করতে হবে যে তোমার হচ্ছে এই যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 25টা। এটা মুখস্থ করতে হবে, পরীক্ষায় এটা আসে। এরপরে তুমি হচ্ছে এই যে 4422 322 321, এটা হচ্ছে একটা মোবাইল নাম্বারের মতো করে মুখস্থ করে ফেলবা। তার মানে এই প্রথম ফোর যেটা আছে, এই প্রথম ফোরটা হচ্ছে তোমার 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা চারটা, পরের 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা চারটা, তারপর হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটা, তারপর হচ্ছে 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটা। তারপরে দেখো, আহ 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা তিনটা, 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটা। তার মানে এখানে মোবাইল নাম্বারের মতো করে তুমি মুখস্থ করতে পারতেছো, মানে এটা ধরে রাখবা। যেমন আসবে পরীক্ষা অনেক সময় আসলো যে তোমার 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, তখন তুমি কি করবা, 4 4 2 2 3, তার মানে হচ্ছে 8 10 12 15টা। এটা তুমি কিন্তু এইটা মাথায় থাকলে লিখে দিতে পারো। এর সেক্ষেত্রে তোমাকে কিন্তু পরীক্ষা বলবে না এগুলোর হচ্ছে মৌলিক সংখ্যাগুলো লিখ। ওকে, তাহলে এভাবে করে এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, আর এটা হচ্ছে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা 21টা। এটা মুখস্থ করার এই মোবাইল নাম্বারের মতো ডিজিটটা হচ্ছে এটা, এই দুইটা মুখস্থ করে ফেলবা, যাতে হচ্ছে তোমার পরীক্ষায় আসলে তুমি পারো। আচ্ছা, এই দেখো এখানে এই যে কোশ্চেনের এক্সাম্পলটা দেখো, এটা যে বিএসসি কম্বাইন্ড এক্সাম 2018 সেটেতে আসছে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টা। দেখো একটু আগে আমরা পড়ে আসছি না, 4422। তাহলে এখানে আমার 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কত, চার। অ্যান্সার পারা গেল। তারপরে দেখো 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, একটু আগে আমরা বললাম কি, 4422 3। তার মানে দেখো তো আমার লাগতেছে কত, 30 পর্যন্ত, 4 4 8, আর হচ্ছে কত, 2, মানে হচ্ছে 10। আমার তাহলে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, 10টা। ইজিলি পারতেছো, রাইট? আচ্ছা, এরপরে হচ্ছে দেখো 43 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, একটু একটু পেঁচাইছে। এটা হচ্ছে আর এ কে ইউবি কেশিয়ার 2017 কোশ্চেন। দেখো একটু পেঁচাইছে কি, তুমি একটু খেয়াল করো, 43 থেকে 60 পর্যন্ত আমরা কিন্তু পড়ছি 41 থেকে 50, 51 থেকে 60, তাই? এখন দেখো 41, এই যে 41 থেকে 50, এর মধ্যে মৌলিক সংখ্যা কত ছিল বলো? 41 থেকে মৌলিক পর্যন্ত কয়টা ছিল? মানে এখন দেখো 41 থেকে 43 পর্যন্ত যদি তোমাকে বলতে বলি, তাহলে 41 থেকে 50 পর্যন্ত তিনটা ছিল, 51 থেকে 60 13টা। আচ্ছা, একটু বলি, এইখানে একটু প্যাচ না, আছে। কি, একটু খেয়াল করো, এই যে আমরা এখানে লিস্টটা দেখি, 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা, তিনটা। আর 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুইটা। এখন দেখো, আমরা তো 41 থেকে 50 পড়ছি, তাহলে 11টা 11টা, আমি জানি আমি জানি আমি জানি 11টা। ওকে, আমাকে বলতে দাও 11টা কিভাবে হলো, আমাকে একটু বলো তো। ওই যে 4422, এটা যোগ কর, 4 4 8 9 10 11 12, এখানে 12টা হয় 40। ও, 60 পর্যন্ত বলছে। তোমাকে বলছে যে 43 থেকে 60 পর্যন্ত, 43 থেকে 60, তার মানে আমরা কিন্তু ও রেঞ্জটা করছি আচ্ছা, 40 থেকে 50। আরেকটু আরেকটু ওকে, 20 30 40 43 থেকে 60 50।
সাড়ে তিন, ডিসপ্লে তো তোমার সামনেই দেখা যাচ্ছে। ৪৩ থেকে আমি যে মাত্র বললাম 40 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে তিনটা, আর 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটা, তাহলে পাঁচটা হবে না, কিন্তু পাঁচটা হবে না কারণ আমাকে হ্যাঁ 43 থেকে চারটা, বলছে। চারটা, ভেরি গুড, চারটা। চারটা রাইট, কারণ হচ্ছে 41 আমাকে এখানে নেয় নাই, মানে 41 সংখ্যাটা একটা মৌলিক সংখ্যা। গুড। একটু মাথার মধ্যে প্রেসার দিবা, আর এগুলো কিন্তু ম্যাথ না, এটা হচ্ছে আইকিউ, মানে তোমার তোমার জাস্ট ব্রেনের মধ্যে একটুখানি ক্যালকুলেশন, আর কিচ্ছু না এখানে। এই ম্যাথমেটিক্স এর ব্যাপারটা, এই যে যে ম্যাথ গুলো আছে এগুলো সবই আইকিউ এর মতো। এটা এমন না যে তোমাকে হচ্ছে a+b হোল স্কয়ার করতে বলছে তার মানে এটা একটা কি জানি, এটা একটা আইকিউই। ঠিক আছে। তাহলে দেখো বলছে 30 থেকে 80-র মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ব্যবধান কত। আহ দেখো 30 থেকে 80-র মধ্যে সবচেয়ে বৃহত্তম মৌলিক সংখ্যা 80-র আগে, মানে 79 সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম মৌলিক সংখ্যা, আর 31 সংখ্যাটা হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। কথাটা কি বুঝছো? মানে 30 থেকে 80, হ্যাঁ 30-এর পরে প্রথম যেটা মৌলিক সংখ্যা এটা হচ্ছে সবচেয়ে ছোট, আর 80 যেহেতু সবচেয়ে বড় সংখ্যা এটার কাছাকাছি। ওকে, তার মানে এটার মধ্যে মৌলিক সংখ্যার ব্যবধান, ব্যবধান মানে হচ্ছে বিয়োগফল। ব্যবধান মানে কি? ডিফারেন্স বা বিয়োগফল, তাদেরকে বিয়োগ করলে যেটা পাবে সেটাই আনসার। ওকে, তাহলে এগুলো হচ্ছে কোশ্চেন। আমি নেক্সট টপিকে যাই। আমাদের আহ ইয়াটা হচ্ছে 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এবার দেখো কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম নাম্বার মানে কি? সহমৌলিক সংখ্যা। যদি দুইটা সংখ্যার গসাগু এক হয় তাহলে তাদের পরস্পর কোপ্রাইম বা সহমৌলিক সংখ্যা বলে। মানে গসাগুটা কি? গসাগু হচ্ছে তাদের যে ফ্যাক্টর গুলো আছে, এই ফ্যাক্টরের ভিতরে যে কমন ভ্যালুস আছে। কারণ আমরা জানি প্রত্যেকটা নাম্বারের ফ্যাক্টরের মধ্যে অন আছে, কারণ প্রত্যেকটা সংখ্যা কি কি এক দিয়ে ভাগ করা যায়, তাই না? তাহলে দুইটা আলাদা মৌলিক সংখ্যার কিন্তু ফ্যাক্টর কমন থাকবে শুধু এক, তার মানে এরা হচ্ছে কি সহমৌলিক সংখ্যা। আমি ওকে, কথা শোনা যাচ্ছে? তাহলে আমরা ছিলাম টু প্রাইম নাম্বারে না। টু প্রাইম নাম্বার হওয়ার কন্ডিশন কি? যখন দুইটা সংখ্যা, দুটো সংখ্যার যখন হচ্ছে প্রোডাক্ট গুলো মানে ভিন্ন রকমের হবে, শুধু এক নাম মানে এক সংখ্যাটা এই প্রোডাক্টটাই শুধুমাত্র তাদের মধ্যে বা এই ফ্যাক্টরটা তাদের মধ্যে কমন থাকবে, তখনই তারা সহমৌলিক সংখ্যা হবে। যেমন এখানে 27 54, প্রথম সংখ্যা হচ্ছে 27 আর 54, দ্বিতীয় হচ্ছে 63 91, তারপর হচ্ছে 189 210, 52 97। এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যা দুইটা সহমৌলিক? সহমৌলিক হওয়ার কন্ডিশন কি? তাদের দুইজনের মধ্যে শুধুমাত্র এক ছাড়া অন্য কোনো ফ্যাক্টর কমন থাকবেন না। তাহলে দেখো এখানে গ ঘ নাম্বার যেটা আছে 52 আর 97 সংখ্যাটির মধ্যে 97 সংখ্যাটি মৌলিক। আর যদি কোনো মৌলিক সংখ্যা হয়, আমরা জানি ওই মৌলিক সংখ্যার এক আর ওই সংখ্যা ছাড়া কোনো ফ্যাক্টর নাই। তাহলে 52-র মধ্যে অনেকগুলো ফ্যাক্টর থাকলেও আলটিমেটলি 97-এর মধ্যে শুধু দুইটা ফ্যাক্টর, 1 আর 97। এখন 52-র কোনো ফ্যাক্টর তো 97 হওয়া পসিবল না, পসিবল পসিবল না। তাহলে আমার শুধু এক আর ওই যে এই যে 97 আর হচ্ছে 52-র মধ্যে এক ফ্যাক্টরটাই কমন, তাহলে এরা দুজন কি সমমৌলিক নাকি? কিন্তু দেখো এখানে কিন্তু 52 কিন্তু মৌলিক সংখ্যা না। কোনো কনফিউশনে পড়া যাবে না যে এখানে 52 তো মৌলিক সংখ্যা না, তাহলে সমমৌলিক হলো কেন? আমাদের সমমৌলিক হওয়ার যে কন্ডিশন ছিল, তাদের একটা ফ্যাক্টর শুধুমাত্র ওয়ান, এটা কমন থাকবে, বাকি কিছু কমন থাকবে না। তাহলে শুধুমাত্র এই ঘ নাম্বারটাই এক ছাড়া অন্য মানে শুধু এক হচ্ছে তাদের ফ্যাক্টর কমন। কিন্তু তুমি দেখো 189 আর 210, এদের মধ্যে তাহলে কিভাবে বের করবা? তুমি দেখবা যে 210 আর 189 এইভাবে জাস্ট তোমাকে চিন্তা করতে হবে যে তোমার কোনো একটা সংখ্যার ফ্যাক্টর যাতে সেটা মৌলিক সংখ্যা হয়, আর ওই মৌলিক সংখ্যা হওয়ার মানে হচ্ছে তার ফ্যাক্টর দুইটা। মানে ইজিলি করার জন্য যেটা করতে হবে, দেখো 27 আর 54 এরা দুজনই কি যৌগিক সংখ্যা। কারণ 27-এর ফ্যাক্টর হচ্ছে আহ যেমন ধরো 3 নং 27, তাহলে 3 3 9 দুইটাই যাচ্ছে। সো আরো আরো অনেকগুলো থাকতে পারে, আমি আর সেটা না কাউন্ট করি। 54 যেহেতু এটা জোড় সংখ্যা, এটা একটা যৌগিক সংখ্যা। 63 91,
তুমি এখান থেকে দেখতে হবে এইটাও কিন্তু একটা অপশন হইতে পারতো, কনফিউশন কিন্তু আছে, পারতো না? 63, 63 কি সংখ্যা বলো, মৌলিক নাকি যৌগিক? অবশ্যই যৌগিক সংখ্যা, কারণ তিন ঘরের নামটা পড়লে দেখো, 3 10 কে 30, 3 10 কে 30 এক, তার মানে 3 21 63, রাইট? তাহলে এটা একটা যৌগিক সংখ্যা। 91, তাহলে তিনটি অপশনের মধ্যে সংখ্যাদ্বয়ের সাধারণ গুণিতক কত, গুণনীয়ক কত? 3। দেখো প্রত্যেকের মধ্যে সাধারণ গুণনীয়ক আছে 3। সো আমরা এই জিনিসটাকে জাস্ট ইয়া করবো একটু, এগুলো যদি বেশি প্র্যাকটিস করে তাহলে দেখবা যে ম্যাথ খুবই ইজি, মানে এটা মুখস্থ করতে কিছু হয় না, জাস্ট নিয়মটা একটু মাথায় রাখতে হয়। দেখো এখানে একটা কোশ্চেন আছে রূপালী ব্যাংকে, দ্য পেয়ার অফ কোপ্রাইম নাম্বারস ইজ, মানে এখানে কোন পেয়ারটা, কোন জোড়টা সহমৌলিক? দেখো 2 3, খেয়াল করো, এটা আমি অপশনটা স্কিপ করে যাই, 2 4, 2 একটা মৌলিক সংখ্যা, 4 একটা যৌগিক সংখ্যা, এবং এর মধ্যে দেখো 1 এবং 2 দুইটাই এদের মধ্যে কমন ফ্যাক্টর। দেখো 2 6, 2 6 এর মধ্যে দেখো 3 2 গুণে 6, তার মানে 1 2 দুইটাই হচ্ছে কমন ফ্যাক্টর। আবার দেখো 2 110, এটার মধ্যেও কমন ফ্যাক্টর। কিন্তু দেখো 2 3, 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, যখন কোনো অপশনে দুইটাই মৌলিক সংখ্যা থাকবে তাহলে সেটাই হচ্ছে সহমৌলিক, কারণ দুইটা মৌলিক সংখ্যার মধ্যে শুধু এক ছাড়া কোনো ফ্যাক্টর ম্যাচ করে না। ক্লিয়ার? আচ্ছা, কনফিউশন থাকলে বইলো। দেখো পরের কোশ্চেনটা বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ পেয়ার অফ কো প্রাইমস। সেম সেম কোশ্চেন, আমার মনে হয় না এটা আর বলতে হবে। ওকে, এরপরে আসো বিভিন্ন ধরনের সংজ্ঞা, সংখ্যা, কি কি সংখ্যা আছে বলো? জোড় বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা কি? জোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো 2 4 6 8 10, রাইট? অর্থাৎ আমি আরেকটা ভাবে বলতে পারি, যে সংখ্যাগুলোকে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো, প্রত্যেকটা জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করা যায়, তাই না? বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে দেখো এখানে মনে রাখার জন্য বলছে যে XY Z বা M জোড় সংখ্যা না, আবার বিজোড় সংখ্যা না, বরং এগুলো জোড় বিজোড় উভয়ই হতে পারে, আপনি যখন যাকে যেভাবে ধরবেন। মানে বিষয়টা হচ্ছে XY Z ABCD যাই বলো না কেন, এগুলো ভেরিয়েবল, এটার মান পরিবর্তনশীল, তুমি যখন যেটা ভ্যালু যা ধরবা। কিন্তু খেয়াল করো, আমি যদি বলি 2x, এক্স এর মান তুমি যদি জোড় ধরো তাও এটা একটা জোড় সংখ্যা, যদি বিজোড় ধরো তাও এটা একটা কি, জোড় সংখ্যা। তুমি কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা গুণ করলেও সেটা জোড় সংখ্যা হবে, কোনো বেজোড় সংখ্যাকে 2 দ্বারা যোগ করলেও সেটা, গুণ করলেও সেটা কি হবে, জোড় সংখ্যা হবে। সো এক্স যাই হোক না কেন, তার সাথে যদি 2 গুণ করো তাহলে সেটা একটা কি নাম্বার হবে বলো, জোড় সংখ্যা হবে। এন্ড দেখো, যদি এই যে দেখো 2x, অর্থাৎ 2 দিয়ে তুমি যে সংখ্যাকে গুণ করো না কেন, সেটা বেজোড় হোক জোড় হোক, সে আলটিমেটলি জোড় হয়ে যাবে। কিন্তু দেখো তুমি 2x এর সাথে যদি 1 যোগ করো, তাহলে সেটা যেহেতু 2x, মানে x একটা ভেরিয়েবল, হয়ে x, যাবে এটা জানি। x একটা জোড়, তাহলে এটার সাথে যখন কোনো 1 যোগ করবা, জোড় সংখ্যাটা বেজোড় হয়ে গেল। ওকে, ঠিক আছে, তাহলে বেজোড় হয়ে নেক্সট যাবে। কথা, এক্স ওয়াই উভয়ই যদি বেজোড় সংখ্যা হয় তাহলে নিচের কোনটি জোড় হবে? কন্ডিশনস গুলো একটু দেখো। যেমন বলছে এক্স ওয়াই দুইটাই বিজোড়, আমি যদি দুইটা বেজোড়কে যোগ করি তাহলে জোড় সংখ্যা হয়ে যাবে, রাইট? বুঝছো কিনা? আমি যদি দুইটা বেজোড় সংখ্যাকে যোগ করি তাহলে কি সেটা জোড় সংখ্যা হবে? কেন হবে না? আমি বললাম 3 যোগ 5 কত হলো 8, 8 একটা জোড় সংখ্যা না? তুমি যে কোনো একটা সংখ্যা বলো, 11 যোগ 17 কত? 11 যোগ 17 কত হয়? 28, জোড় সংখ্যা না? তাহলে দুইটা বেজোড় সংখ্যাকে যোগ করলে কি হয়ে যায়? জোড় সংখ্যা হয়ে যায়। জোড় সংখ্যা। ওকে, তাহলে আমার এখানে বলছে এক্স ওয়াই দুইটাই বেজোড় সংখ্যা, তাহলে নিচের কোন কন্ডিশনটা সঠিক? দেখো, এক্স ওয়াই, x + y + 1, আমরা বললাম যে এক্স ওয়াই যখন মানে দুইটা বেজোড়কে যোগ করলে জোড় সংখ্যা হয়, দেখো দুইটা বেজোড়কে যোগ যোগ করলাম, জোড় হইলো, এর সাথে যখন 1 যোগ করলাম তখন সেটা বেজোড় হয়ে গেল না? ওকে, তাহলে এই অপশনটা আমাদের হবে না। সেকেন্ডে আসো, গুণ করলে, তুমি যদি দুইটা বেজোড় সংখ্যাকে গুণ করো তখন কি হবে বলো? বেজোড় সংখ্যা হবে। সবসময় মাথায় রাখবা, দুইটা বেজোড়কে যোগ করলে জোড় সংখ্যা হয়, দুইটা বেজোড়কে গুণ করলে একটা বেজোড় সংখ্যা হয়। এরপরে দেখো, গুণ করার পরে তার সাথে যদি আমি বলছি দুইটা বেজোড় সংখ্যাকে যোগ করলে সেটা একটা জোড় সংখ্যা, এটা জানো?
দুটা বিজোড় সংখ্যাকে যোগ করলে জোড় সংখ্যা হবে। বা যদি দুইটা বেজোড় সংখ্যাকে গুণ করি তাহলে সেটা একটা বেজোড় সংখ্যা হবে। সেটা কি হবে? বিজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা হবে। এখন আসো 3 নম্বর অপশন সি, বলছে এক্স ওয়াই, এক্স এবং ওয়াই দুজনই যখন বেজোড়, তখন তাদেরকে যখন গুণ করব তখন সেটা একটা বেজোড় সংখ্যা। আর কোনো বেজোড় সংখ্যার সাথে যদি আমি আবার 2 যোগ করি তাহলে সেটা আবার বেজোড় সংখ্যা, রাইট? কারণ আমরা বেজোড়ের সাথে এক যোগ করলে জোড় হয়, আবার জোড়ের সাথে এক যোগ করলে বেজোড় হয়। তাহলে আমাদের এই প্রথম 3টে অপশনই বাদ। আর আমরা অলরেডি এতক্ষণ ধরে যেটা বলতেছিলাম যে দুইটা বেজোড় সংখ্যাকে যোগ করলে জোড় সংখ্যা হয়, তাহলে আমার অ্যান্সার ডি। একটু মাথার ভিতরে খাটাতে হবে, কারণ যেহেতু এক্স ওয়াই দুইটাই ভেরিয়েবল, এটা যে কোনো ধরনের বেজোড় সংখ্যা হতে পারে বলে দিছে। ওকে, নেক্সট। দেখো বলছে এম এবং এন বেজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়, এটা তুমি বলো। একটু মাথা খাটালেই হবে, এতক্ষণ যেটা বলছি সেটাই আছে এখানে। অপশন টেস্ট করো, প্রথম অপশনটা টেস্ট করো। আমরা একটু আগে বলছি যে দুইটা বেজোড় সংখ্যাকে গুণ করলে সেটা বেজোড় সংখ্যা হয়। তাহলে আমাকে এখানে বলছে কি এম এন বেজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়, তাহলে আমার প্রথম অপশন ক্রস, রাইট? সেকেন্ড অপশনে আসো, আচ্ছা সেকেন্ড অপশনে না, থার্ড অপশনে আসো। আমরা বলছি দুইটা বেজোড়কে গুণ করলে বেজোড় সংখ্যা হয়, তার সাথে 2 যোগ করলে আবার বেজোড় সংখ্যা, নাকি? দুইটা বিজোড়কে গুণ করলে কি হয়? বেজোড় সংখ্যা হয়। বেজোড় সংখ্যা। দুইটা যেমন বেজোড় দুইটা বেজোড়কে গুণ করলে বেজোড় সংখ্যা হয় না? যেমন 3 গুণ 5 কত? 15, 15 একটা বেজোড় সংখ্যা না? 15 গুণ 3, 3 15 কত? 45, এটা একটা বেজোড় সংখ্যা না? তার মানে পৃথিবীতে যত বেজোড় সংখ্যা আছে তাদেরকে গুণ করলে সেটা বেজোড় সংখ্যা হবে। আর বেজোড় সংখ্যার হ্যাঁ, সাথে বেজোড়ের সাথে যদি এক যোগ করি তাহলে জোড় হয়ে যাবে। হ্যাঁ আর বেজোড়ের সাথে 2 যোগ করলে কি হবে? আবার বেজোড় হয়ে যাবে। বিজোড় হয়ে যাবে, আবার বিজোড় হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে পুরো পুরো টার্মটাকে আমি আরেকবার সামারি করে দিই। সেটা হচ্ছে যখন দুইটা বেজোড় সংখ্যা হবে তাদের গুণ করলে বেজোড় সংখ্যা হয়, যখন দুইটা বেজোড় সংখ্যা থাকবে তাদের যোগ করলে জোড় সংখ্যা হয়, বেজোড় সংখ্যার সাথে এক যোগ করলে জোড় সংখ্যা হয়, বেজোড় সংখ্যার সাথে 2 যোগ করলে বেজোড় সংখ্যা হয়। বিজোড়। অর্থাৎ বেজোড় সংখ্যার সাথে তুমি যদি কোনো জোড় সংখ্যাকে যোগ করো তাহলে সে আবার বেজোড় হয়ে যাবে। বেজোড় সংখ্যার সাথে যদি তুমি কোনো বেজোড় সংখ্যাকে যোগ করো তাহলে সেটা জোড় সংখ্যা হবে। ক্লিয়ার? একটু কনফিউশন থাকতে পারে লাস্টের কথাটাতে। বলছি বেজোড় সংখ্যার সাথে তোমার যদি জোড় সংখ্যাকে যোগ করো তাহলে সেটা কি হয়ে যাবে? বেজোড় হবে। আমি হ্যাঁ, বলি, হ্যাঁ ওকে, বলো। আমি বলি, হুম, দুইটা বেজোড় সংখ্যা যদি গুণ করি তাহলে বেজোড় সংখ্যাই হবে। রাইট, হ্যাঁ, এটার সাথে এক যোগ করলে জোড় হবে, দুই যোগ করলে আবার বিজোড় হয়ে যাবে। গুড। এখন দুই না, দুই কথাটাকে আমি স্কিপ আবার করবো। যদি হ্যাঁ, বলো। আবার যদি দুইটা বিজোড় সংখ্যা, যেরকম 7, 8, 9, 10, 11, 12, আবার যদি দুইটা বিজোড় সংখ্যা যোগ করি তখন দুইটা বেজোড় সংখ্যা যোগ করলে তো জোড় সংখ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুইটা বেজোড় সংখ্যা যদি যোগ করি তাহলে যোগ সংখ্যা হয়ে যাচ্ছে। আর একটা বেজোড় আর একটা যোগ সংখ্যা যদি গুণ করি, এটা 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 হচ্ছে ডিপেন্ডস, এটা আমরা পরের অপশন টেস্ট করব। এখন আসো আমি লাস্ট কথাটা বলি, যেটা যেটা হচ্ছে কোশ্চেন হয়। সেটা হচ্ছে এখন তোমাকে সবসময় যে 2 দিবে বা 1 দিবে, মানে বেজোড় সংখ্যার সাথে যে, যেমন এম আর এন দুইটা বেজোড়, এর সাথে যেমন এখানে সবগুলো গুণ আছে, দেখো এম এন, এর সাথে 1 2 দিবে এমন কথা নাই। এমন হতে পারে যে 501 দিল, তোমাকে বললো যে এম এন প্লাস 500 অন, তখন তুমি এটাকে কি জোড় বলবা না বেজোড় বলবা? এখন কথা হচ্ছে আমি তোমাকে পুরোটা একটা ক্লিয়ার একটা মানে কনসেপ্টটা ক্লিয়ার করে দেই যে যদি কোনো বেজোড় সংখ্যার সাথে তুমি জোড় সংখ্যাকে যোগ করো তাহলে সে আবার বেজোড় হয়ে যাবে। কথাটা একটু ভালো করে বুঝো। যদি কোনো বেজোড় সংখ্যার সাথে জোড় সংখ্যাকে যোগ করো সে আবার বেজোড় হয়ে যাবে, আর যদি কোনো বেজোড় সংখ্যার সাথে তুমি বেজোড় সংখ্যাকে যোগ করো তাহলে সে কি হয়ে যাবে? জোড় সংখ্যা হয়ে যাবে। ক্লিয়ার? দেখো আমরা তাহলে পুরো অপশন গুলো টেস্ট করব। প্রথম এম এন, এম এন দুইটাই বেজোড়, তাদেরকে গুণ করছি বেজোড় সংখ্যা। এম এন দুইটাই বেজোড়, তাহলে তাদেরকে গুণ করলে বেজোড় সংখ্যা, তার সাথে 2 যোগ করলে সে আবার একটা বেজোড় সংখ্যা। এম এন দুইটাই বেজোড়, তাদেরকে গুণ করছি বেজোড় সংখ্যা হয়েছে, তার সাথে 4 যোগ করছি। 4 মানে কত?
জোড় সংখ্যা, তার মানে এটা আবার বেজোড় হয়ে যাবে। দেখো এম এন দুইটাই বেজোড়, তাদের গুণ করছি বেজোড় সংখ্যা, এক যোগ করছি, তখন সেটা কি হয়ে গেল, জোড় সংখ্যা হলো। আমি যদি তোমাকে বলি জোড়। এম এন দুইটাই বেজোড় সংখ্যা এবং অপশনটা যদি এম ইন্টু এন প্লাস 500 অন হয়, তাহলে এটা কি জোড় না বেজোড় বলো আমাকে? জোড়। জোড় সংখ্যা। ভেরি গুড। কিভাবে? কারণ আমি বেজোড় এম এন বেজোড় এবং এর সাথে 500 অন, এটা একটা বেজোড় সংখ্যাকে যোগ করছি। ওকে, তাহলে এরপরের হুম। অপশনটা একটু কমপ্লেক্স করছে, দেখো এন জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না? একটু মাথার ভিতরে প্রেসার দাও। যদি এর নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে? নিচের কোনটি জোড় সংখ্যা? সবসময় মাথায় রাখবা, প্রথম অপশন টেস্ট, এন একটা জোড় সংখ্যা। আমি কোন জোড় সংখ্যাকে যদি স্কোয়ার করি, ওই যে উপরে পাওয়ার টু ভাগ মানে করে দিলে তো জোড়ই হবে। জোড় হবে। হ্যাঁ, ভেরি গুড। জোড়ই হবে। হুম। আরেকটা বিষয় হচ্ছে আচ্ছা, দেখো। এটা যদি করি, আমি করি, হুম। এটা করি। ৩, ৩ তিরিকে ৯, ৯, ১০, ১১, ১২ আবার জোড় হয়। ওকে। ২ গুণ ৪, ৫, ৬ জোড় হয়। তাহলে ২ গুণ ৪, ৫, ৬, ৭। এই যে লাস্টেরটা। কারণ এই যে ৩ যোগ করছে লাস্টে। হুম, এখানে একটু বিষয় আছে, যখন একটা ভেরিয়েবল দিয়ে দিবে, আমার এখানে ভেরিয়েবল কয়টা, ভেরিয়েবল কি, চলক, যেটা মান একটা। পরিবর্তনশীল। এন একটা জোড় সংখ্যা, এটা 2 হতে পারে, 4 হতে পারে, হ্যাঁ। 202 হতে পারে, 1002 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো তুমি অপশন টেস্ট করবা টু, এই এন এর জায়গায় জাস্ট একটা জোড় সংখ্যা বসাও। এন এর জায়গায় যদি আমি প্রথমটাতে 2 বসে, হয়ে যাচ্ছে 4, জোড় সংখ্যা, অপশন হবে না। এই সেকেন্ড অপশনে যখন তুমি এন এর জায়গায় 2 বসাবা, 2 + 1 × 3, 3, 3 দুগুণে 6 আর 3 9, 9। 10, 11, 12 যোগ। হ্যাঁ, হুম, করছি এইভাবে। হ্যাঁ, 3 3 আর 9 আর 3 কত, 12। 3। ২ আর ১ যোগ করলে ৩, ৩ থেকে ৯, ৯ আর ৩ এ ১২। হ্যাঁ, তাহলে সেকেন্ড অপশন ক্লোজ। তারপর 2n, 2 × 2, 4 + 2 6, বাদ ২ 2n গুণ মানে ৪, ৫, ৬ আবার জোড় সংখ্যা। রাইট। তারপর ডি, হুম। ডি তো হচ্ছে 2 দুগুণে 4 আবার 3 2n, 6। ২ দুগুণ ৪, ৪, ৫, ৬, ৭। গুড। তাহলে তুমি এগুলো অপশন টেস্ট করবা এবং এটা খুব ফাস্ট করতে হবে। এখন তুমি যেমন সময় নিয়ে করতে পারতেছো, যখন জবের যখন কোশ্চেন সলভ করবা, তখন 100 কোশ্চেন থাকবে, ইংলিশ, ম্যাথ, জিকে, বাংলা, তো টাইম থাকবে 1 ঘন্টা। তো তোমার এগুলো কিন্তু কঠিন না, এটা যখন তুমি ভালো করে, এটা যখন 5টা ম্যাথ দেখবা, তখন কিন্তু এই কোশ্চেন দেখেই তুমি আনসার বলে দিতে পারবে। এই যে তোমার এই যে 26 নম্বর কোশ্চেন, mn+1, mn+2, mn+4, এটা দেখার সাথে সাথে তুমি বলতে পারবে এটা আনসার খ। তুমি যে নিচেরটা, জাস্ট এটা একটু সময় লাগবে, অপশন টেস্ট করতে হবে। তুমি যখন এটা অনেকগুলো ম্যাথ করবা, অবশ্যই অপশন টেস্ট করে আনসার করবা, এছাড়া করবা না, তাহলে ভুল হওয়ার পসিবিলিটি থাকে। এখানে সলিউশনে যেটা লিখে দিয়েছি ওটা আমি তোমাকে মুখে বলে দিচ্ছি অলরেডি। নিচের কোনটি অবশ্যই জোড় সংখ্যা? x+y, x+y+1, xy+2, 2x, কোনটি অবশ্যই জোড় সংখ্যা? দেখো প্রশ্নটা 2x, যার সাথে ২ গুণ করি সেটা তো জোড়ই হবে। যেরকম ৭, ৭, ৭ দুগুণ ১৪, এখানে এটাই প্রবলেম। হ্যাঁ, ৮ দুগুণ আগে ১৪। কোশ্চেনের দিকে তাকাও এবং বুঝো। এখানে আমি যদি আমার অপশন গুলো দেখি, অপশনে আমি দুইটা ভেরিয়েবল পাচ্ছি, দুইটা চলক পাচ্ছি, যাদের মান যে কোনো কিছু হতে পারে, কারণ আমাকে কে বলে দেয় নাই যে এখানে আমার এক্স ওয়াই জোড় অথবা বেজোড়, বলে দিছে? হুম। বলে দিছে? বলে দেয় নাই। হ্যাঁ। হ্যাঁ কি কি? বলে, বলে দেয় নাই, রাইট। দেখো হুম। এই যে কোশ্চেনটা এখানে বলছে নিচের কোনটি অবশ্যই জোড় সংখ্যা, এখানে কিন্তু আমাকে বলে দেয় নাই যে এক্স ওয়াই। এই যে দেখো আমার অ্যান্সার গুলো, যে অপশন গুলো আছে, এক্স ওয়াই দুইটা ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবল যে আছে, এই দুইটারই এমন হতে পারে দুইটাই বেজোড়, এমন হতে পারে দুইটাই জোড়, এমন হতে পারে একটা জোড় একটা বেজোড়, তাই না? তার মানে আমি কিন্তু নির্দিষ্ট তাহলে করে, তো এই নাম্বারটা কোথায়? হ্যাঁ, তাহলে আমরা নির্দিষ্ট করে কিন্তু বলতে পারতেছি না। তাহলে দেখো প্রথম x+y, x+y তখনই জোড় হবে যখন দুইটাই বেজোড় হবে, কিন্তু আমাকে কিন্তু বলে দেয় নাই, নির্দিষ্ট না। সো আমার অ্যান্সার এক হবে না। আবার দেখো x+y+1, এটা তখনই আহ জোড় হবে যখন তোমার দুইটা বেজোড়, একটা জোড় একটা বেজোড় হবে, তাদের সাথে অন যোগ করবো, তাহলে আমি এটা জানি না। সো আমার এটা অপশন ক্লোজ। এক্স ওয়াই যখন দুইটা বেজোড় হবে তখন তো, তাহলে এখানে আমার একটা কনফিউশন কিন্তু দিয়ে দিছে। সো আমার কাছে ডি আনসারটা হচ্ছে
সঠিক। কেন? কারণ হচ্ছে এক্স, এটা যদি তোমার পজিটিভ মানে সরি, এটা যদি তোমার ওড নাম্বার হোক বা ইভেন নাম্বার হোক, যাই হোক না কেন, এটার সাথে 2 মাল্টিপ্লাই করলে সবসময় জোড় হয়ে যায়। ক্লিয়ার? মানে হ্যাঁ, এখানে বুঝতে কোশ্চেনে কিন্তু পারছি। এটা একটা কনফিউশন ছিল। হুম। ওকে, এরপরে হচ্ছে বলছে ইফ এক্স এন্ড ওয়াই আর consecutive positive integers, which of the following must be an even integer? Even, আচ্ছা, কি বলছে এখানে দেখো, দুইটা সংখ্যা যারা ধারাবাহিকভাবে পূর্ণ সংখ্যা, ধারাবাহিকভাবে পূর্ণ সংখ্যা হলে একটা জোড় হলে আর একটা কি হয়? বেজোড় হয়। হুম। তাই না? এটুকু বুঝছো? হুম। মানে তোমার ধারাবাহিকভাবে সংখ্যা যদি বলো 1 2 3 4 5 6, তাহলে একটা যদি তুমি, একটা যদি ও, 4 এটা হয়, বুঝছি তো। ওকে, তাহলে সেকেন্ড পার্টে পরের বলছে কি প্রশ্ন which of the চাইছে? following must be an even integer? ইভেন ইন্টিজার মানে কি? ইভেন ইন্টিজার কি একটু আগেই তো পড়াইলাম, বলো। ইভেন কি? জোড় সংখ্যা। তাহলে ওকে, তাহলে এখন আসো, তাহলে দেখো তো এক্স, এটা কি? ইভেন ইন্টিজার, কারণ এটা তো আমি জানি না, নির্দিষ্ট না। কারণ আমার এক্স জোড়ও হতে পারে, বেজোড়ও হতে পারে। যদি এক্স জোড় হয় ওয়াই হুম। বেজোড়, ওয়াই জোড় হলে, মানে এক্স বেজোড় হলে ওয়াই জোড়। সো আমার প্রথম দুইটা অপশন ক্লোজ, কারণ এই দুইটা হবে না। এরপরে দেখো এক্স ওয়াই, আমরা জানি একটা জোড় সংখ্যার সাথে আরেকটা বেজোড় সংখ্যাকে গুণ করলে সেটা একটা জোড় সংখ্যা হয়ে যায়। কি হয়ে যায়? জোড় সংখ্যা। যেমন ধরো তুমি যদি 5-এর সাথে 6 গুণ করো, কত হয়? 5 × 6 = 30। তুমি যদি 7-এর সাথে 8 গুণ করো, কত হয়? 7 × 8 = 56। তার মানে তারা কি হয়ে গেছে? জোড় জোড় সংখ্যা হয়ে যাচ্ছে না? মানে এই জোড় সংখ্যাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, সেটা জোড়ও হতে পারে, বেজোড়ও হতে পারে। যেমন আমি বললাম যে যে কোনো একটা সংখ্যা যদি তুমি জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করো, সেটা জোড় বিজোড় দুইটাই হতে পারে, তাই না? ওকে, তাহলে আমার এই অপশনটাও বাদ, সিও বাদ। এরপরে আসে হচ্ছে ডি। ডিতে বলছে এক্স ভাগ ওয়াই। এটা তো আরো কনফিউশন। এক্স ভাগ ওয়াই হবেই মানে না। হচ্ছে, দেখো ধারাবাহিক পূর্ণ সংখ্যা, এক্স একটা হচ্ছে ছোট, ওয়াই বড়, এটাকে এটা ভাগ করলে এটা একটা দশমিক সংখ্যা আসে। তাহলে কি আমার এটা হ্যাঁ। পজিটিভ হলো? হলোই না। এক্স না। ওয়াই, তার মানে আমি দুইটা, যখন দুইটা এক ধারাবাহিক সংখ্যা জোড় বিজোড়কে মাল্টিপ্লাই করব, তখন তারা একটা জোড় সংখ্যা হয়, মানে ইভেন নাম্বার হয়। এটাই কন্ডিশন ছিল। বুঝতে পারছি।